At first, we will read about the concept of motion and rest. তো আমরা রোজকার জীবনে দেখতে পাই কিছু বস্তু একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ সেগুলো রেস্টে রয়েছে, সময়ের সাথে সেই বস্তুগুলো পরিবর্তন হচ্ছে না। ধরা যাক আমরা যে বাড়িতে থাকি সেই ফ্ল্যাটগুলো বছরের পর বছর একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সুতরাং সেই বস্তুগুলো রেস্টে রয়েছে। অপরদিকে আমরা যদি দেখতে পাই যে গাড়ি ঘোড়াগুলো চলাচল করছে, সেই গাড়ি ঘোড়াগুলি এখানে এখন আছে, কিন্তু একটু পরে আর সেখানে থাকে না, অর্থাৎ তার পজিশন চেঞ্জ হয়ে যায়। তার মানে সেই বস্তুগুলো মোশানে রয়েছে। কিন্তু এই মোশন বা রেস্ট, এই জিনিস দুটো অ্যাকচুয়ালি রিলেটিভ। অর্থাৎ আমার মনে হতে পারে একটা বস্তু মোশনে রয়েছে, কিন্তু অন্য একজনের মনে হতে পারে সেই বস্তুটা অ্যাকচুয়ালি মোশনের নয়। এই রিলেটিভ ব্যাপারটা একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে আমাদের আর্থ। উই অল নো দ্যাট আর্থ ইজ মুভিং অ্যারাউন্ড দ্য সান, বাট আমরা আর্থের মধ্যে থেকে বুঝতে পারি না যে পৃথিবী ঘুরছে। আমাদের মনে হয় যেন পৃথিবী স্থির অবস্থায় রয়েছে, কিন্তু সূর্য এদিক থেকে ওদিক চলে যাচ্ছে। যেহেতু সূর্য পূর্ব দিক থেকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, তাই আমাদের মনে হয় সূর্য যেন পৃথিবীর চারিদিকে ঘুরছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না। অ্যাকচুয়ালি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। তো এখান থেকেই আমরা বুঝতে পারছি যে মোশন আর রেস্টের কনসেপ্টটা অ্যাকচুয়ালি রিলেটিভ। কোথায় বসে আমি ব্যাপারটাকে বিচার করছি সেটা থেকে নির্ধারণ করা হয় যে অ্যাকচুয়ালি বস্তুটা রেস্টে আছে না মোশনে আছে। তো এই কোথায় বসে বিবেচনা করা ব্যাপারটাকে আমরা ডিফাইন করি রেফারেন্স ফ্রেম হিসেবে। তো আমরা জেনে নিই রেফারেন্স ফ্রেম কি। রেফারেন্স ফ্রেমের ডেফিনেশন হচ্ছে অ্যান অবজেক্ট ইজ সেড টু বি ইন মোশন when its position changes continuously. তো সুতরাং যখন একটা বস্তু তখন মোশনে থাকবে যখন তার পজিশন কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকবে উইথ রেসপেক্ট টু সাম স্টেশনারি অবজেক্ট। কিছু স্থির বস্তু, মানে যে বিচার করছে তাকে সবসময় স্থির থাকতে হবে। এমন করলে হবে না যে সে এদিক ওদিক দৌড়ে বেরিয়ে বিচার করছে। ঠিক আছে, আমরা যদি একটা বাড়ির চারপাশে জোরে জোরে গোল হয়ে দৌড়াতে থাকি, তখন যেন আমাদের দৌড়ানো অবস্থায় মনে হবে যেন বাড়িটাও আমাদের সাথে ঘুরছে। বা আমরা যখন ট্রেনে মুভ করি তখন মনে হয় যেন গাছপালাগুলো পেছনের দিকে ছুটে যাচ্ছে। সুতরাং যেখানে বসে বিচার করছি সেই জায়গাটাকে স্থির হওয়া প্রয়োজন, সেই জায়গাটাকে স্টেশনারি হতে হবে বিচার করার জন্য। নাহলে আমরা বুঝতে পারবো না যে আদৌ আমরা যে বস্তুটা বিবেচনা করছি সেটা মোশনে আছে না রেস্টে আছে। তো এই স্টেশনারি পয়েন্টটাকেই রেফারেন্স পয়েন্ট বলা হয়। ঠিক আছে, এবার যেটা বলছিলাম, দ্য স্টেটস অফ রেস্ট অ্যান্ড মোশন আর রিলেটিভ অনলি। অ্যান অবজেক্ট মে অ্যাপিয়ার টু মুভিং টু ওয়ান পার্সন অ্যান্ড সেম অবজেক্ট মে অ্যাপিয়ার টু রেস্ট অ্যান্ড আনাদার পার্সন। ফর এক্সাম্পল, যখন আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকি তখন একটা বাস যদি আমাদের সামনে দিয়ে মুভ করে চলে যায়, তখন মনে হবে যেন বাসটা মুভ করছে আর বাসের ভেতরে থাকা লোকটাও মুভ করছে, কিন্তু তা কিন্তু হয় না। বাসের ভেতরে থাকা লোকটা কিন্তু স্থির অবস্থায় রয়েছে, কিন্তু আমরা যেহেতু বাইরে থেকে দাঁড়িয়ে দেখি তাই আমরা মনে হয় যেন ভেতরের যে প্যাসেঞ্জারটা আছে সেও মুভ করে চলে গেল, কিন্তু সে স্টেশনারি পজিশনে রয়েছে। তো এইটাই হলো আমাদের কনসেপ্ট অফ মোশন অ্যান্ড রেস্ট। এরপরে আমরা আসবো ফিজিক্যাল কোয়ান্টিটি। তো ফিজিক্যাল কোয়ান্টিটি কি? ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে সেই সমস্ত কোয়ান্টিটিগুলো যেগুলো আমরা মেজার করতে পারি। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি লেংথ, মাস, টাইম, টেম্পারেচার, এইগুলো মেজার করা যায়। ঠিক আছে, এর মধ্যে তিনটে বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে লেংথ, মাস, টাইম। আমরা এরপর ডাইমেনশন শিখবো। ডাইমেনশন শেখার সময় এই লেংথ, মাস, টাইমটার কনসেপ্টটা খুব প্রয়োজনীয়। আমরা লেংথকে ডিনোট করি এল দিয়ে, মাসকে ডিনোট করি এম দিয়ে, আর টাইমকে ডিনোট করি টি দিয়ে। ওকে, সো এইগুলো আমরা যখন ডাইমেনশন পড়বো তখন এই ডাইমেনশনের সময় এই সিম্বলগুলো কাজে লাগবে। লেংথ হচ্ছে এল, মাস হচ্ছে এম, আর টাইম হচ্ছে টি। এইগুলো দিয়ে আমরা লেংথ, মাস, টাইমকে ডিনোট করি, এবং এই তিনটে হচ্ছে বেসিক ফিজিক্যাল ইউনিট। ওকে, physical unit have numerical magnitude and unit. ফর এক্সাম্পল, লেংথ 5 মিটার, তো 5টা হচ্ছে এখানে নিউমেরিক্যাল ম্যাগনিটিউড আর মিটারটা হচ্ছে ইউনিট। লেংথের একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বিভিন্ন রকম ইউনিট থাকতে পারে। অ্যাজ এক্সাম্পল আমরা লেংথের ক্ষেত্রেই দেখতে পারি মিটার রয়েছে, কিলোমিটার রয়েছে, সেন্টিমিটার রয়েছে, মিলিমিটার রয়েছে, বিভিন্ন ইউনিট রয়েছে।
ঠিক আছে। এরপর আমরা আসবো ফিজিক্যাল কোয়ান্টিটি ডিভিশনে। ফিজিক্যাল কোয়ান্টিটি আবার দু রকমের হয়, দে আর ডিভাইডেড ইন্টু স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি আর দোজ কোয়ান্টিটি হু হ্যাভ অনলি magnitude but they doesn't have any direction. For example লেংথের আমরা শুধুমাত্র ম্যাগনিটিউড পাই কিন্তু কোনো রকম ডিরেকশন পাই না। মাসেরও আমরা শুধুমাত্র ম্যাগনিটিউড পাই। একটা বস্তুর ভর, সেই ভরটা কোন দিকে আছে সেটা কোনো ম্যাটার নয়, এটা বলাটা মানে রেলিভেন্স নেই কোনো, যে একটা বস্তুর ভর কোন দিকে রয়েছে। ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে এমন ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো যেগুলো ম্যাগনিটিউডও আছে আবার সেগুলো ডিরেকশানও আছে। নিচের যে এক্সাম্পলটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এ আর বি দুটো বস্তুর ওপরই সেম ফোর্স রয়েছে, 5 নিউটন 10 নিউটন, এখানেও 5 নিউটন 10 নিউটন, তো দুটোর ক্ষেত্রেই দুটো ফোর্স অ্যাক্ট করছে 5 নিউটন 10 নিউটন, ঠিক আছে। কিন্তু এইখানে দেখা যাচ্ছে 5 নিউটন আর 10 নিউটন একই দিকে এফেক্ট করছে, তাই তাদের রেজাল্টেন্টটা 5 আর 10 অ্যাড হয়ে যাচ্ছে 15, ঠিক আছে। কিন্তু বি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 5 নিউটনটা একদিক থেকে কাজ করছে আর 10 নিউটনটা একদিকে কাজ করছে। সো আলটিমেটলি দুটো একই দিকে কাজ করছে না, তো যেই দিকে বড় ফোর্সটা রয়েছে, সুতরাং এদিকে 10 যেহেতু বড় তাই 10টা যেদিকে কাজ করছে বস্তুটা আলটিমেটলি সেদিকে সরে যাচ্ছে, সো এইদিকে সরে যাবে। আর কত ফোর্স নিয়ে সরবে সেটা আমরা ডিটারমাইন করবো সাবট্রাক্ট করে, দ্যাট ইজ 10 - 5 সাবট্রাক্ট করে 5 নিউটন ফোর্স তার এই দিকে অ্যাক্ট করছে, ওকে। কিন্তু যেহেতু এইখান থেকেই বোঝা গেল যে ডিরেকশনের এখানে রেলিভেন্সিটা কত। এইখানেও কিন্তু সেম দুটো ফোর্স ছিল, 5 নিউটন আর 10 নিউটন, এখানেও ঠিক সেম দুটোই ফোর্স আছে 5 নিউটন 10 নিউটন, কিন্তু ডিরেকশনটা ম্যাটার করছে। এখানে যেহেতু দুটোই সেম ডিরেকশনে কাজ করছিল তাই এটা 15 নিউটন একই দিকে কাজ করছে, কিন্তু যেহেতু এদিকে এই 5 নিউটন এদিকে রয়েছে, এদিকে 10 নিউটন রয়েছে এবং দুটোর ডিরেকশন অপোজিট দিকে, সুতরাং আলটিমেটলি রেজাল্টেন্ট যেটা রয়েছে রেজাল্টেন্টটা কাজ করবে 5 নিউটন এবং সেটা কাজ করবে যেদিকে 10 নিউটন ছিল সেদিকে, অর্থাৎ বেশি ফোর্সের দিকে রেজাল্টেন্ট রিয়াকশানটা কাজ করবে, সুতরাং বি বস্তুটা এদিকে সরে যাবে আর এ বস্তুটা কিন্তু এদিকে সরে আসবে এবং এ বস্তুর ভেলোসিটিও অনেক বেশি হবে, যেহেতু ফোর্সটা বেশি এ বস্তু অনেক তাড়াতাড়ি এদিকে সরবে কিন্তু বি বস্তুটা স্লোলি এদিকে সরবে। তো এবার আসবো আমরা কত রকমের মোশন হয় রেক্টিলিনিয়ার মোশন মানে হচ্ছে একই সরল রেখায় আমরা যদি মোশন ধরি বা ওয়ান ডাইমেনশনাল মোশনকে আমরা রেক্টিলিনিয়ার মোশন বলি, মানে একই দিকে এগিয়ে যাবে। যেরকমভাবে মানে বাস যখন স্ট্রেট লাইনে চলে, মানে স্ট্রেট একটা ট্র্যাকে যখন এগোয় তখন রেক্টিলিনিয়ার মোশন হয়। সার্কুলার মোশন অর্থাৎ যখন সার্কুলার ট্র্যাকে আমরা ঘুরি। রোটেশনাল মোশন মানে একটা বল ফুটবল যেভাবে স্পিন করতে করতে এগিয়ে যায় সেটা হচ্ছে রোটেশনাল মোশন। ওটা রোটেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ লিনিয়ার মোশন হয়, যেহেতু ফুটবলটা এগিয়ে যাচ্ছে। রোটেশনের একটা ভালো এক্সাম্পল হতে পারে নাগরদোলা রোটেশনাল মোশনের একটা খুব ভালো এক্সাম্পল, যেখানে শুধুমাত্র রোটেশন ঘটে, নাগরদোলাটা কিন্তু কোথাও এগিয়ে যায় না, জাস্ট ওটার রোটেশন ঘটে, তাই ওটা একটা রোটেশনাল মোশন। আর ভাইব্রেটরি মোশন মানে হচ্ছে কম্পন ঘটে। আমরা দেখতে পাই ঘড়িতে যে পেন্ডুলামটা থাকে ওই পেন্ডুলামটা একই গতিতে এরকমভাবে নড়তে থাকে, তো এটাই হচ্ছে ভাইব্রেটরি মোশনে আরেকটা নাম হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, ওকে। এবার আমরা পড়বো কনসেপ্ট অফ ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট। এবার এই যে মোশন রয়েছে মোশনে অনেকগুলো কোয়ান্টিটিসকে আমরা ডিফাইন করি, সেগুলো হচ্ছে ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, স্পিড, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, রিটার্ডেশন। তো আমরা প্রথমেই পড়বো যে ডিস্টেন্স কাকে বলে এটা আমরা প্রথম পড়ে নেবো। ডিস্টেন্স হচ্ছে আগে পড়ে নিই। We have already learned the motion of object perceived when its position changes continuously with respect to the stationary or object, that is reference point. That reference point is called origin. মানে আমরা যে পয়েন্টের রেসপেক্টে জায়গা বিচার করছি সেটাকে অরিজিন বলবো। এই যেমন আমরা এই এক্সাম্পলটাতে দেখতে পাচ্ছি, আমরা এই পয়েন্টটা যেটা রয়েছে এই পয়েন্ট থেকে আমরা সমস্ত ডিস্টেন্সগুলো মাপছি। এ থেকে বি এর ডিস্টেন্স 10 মিটার, বি থেকে এ থেকে সি এর ডিস্টেন্স 30 মিটার, আবার বি থেকে সি এর এবার এই যেহেতু সমস্ত ডিস্টেন্সগুলো আমরা এর রেসপেক্টে মাপছি
তাই এটা হচ্ছে এখানে অরিজিন বা রেফারেন্স পয়েন্ট, এটা হচ্ছে অরিজিন বা আরপি, দ্যাট মিনস রেফারেন্স পয়েন্ট। ঠিক আছে, তো ডিস্টেন্স কি? ডিস্টেন্স হচ্ছে দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই অ্যান অবজেক্ট ইজ দ্য লেংথ অ্যাকচুয়াল পাথ কাভার্ড বাই দ্য অবজেক্ট ডিউরিং মোশন। ও সুতরাং লেংথ যতটা, ডিস্টেন্স মানে হচ্ছে ততটা লেংথ যেটা মোশনে একটা পার্টিকেল কভার করেছে। এখানে দেখতে পাচ্ছি আমরা এ থেকে মোশনটা শুরু হয়েছে আর সিতে গিয়ে শেষ হয়েছে, টোটাল ডিস্টেন্স হচ্ছে 30 মিটার। সো এখানে ডিস্টেন্স হচ্ছে 30 মিটার, যেহেতু এ থেকে সি এর লেংথ হচ্ছে 30 মিটার। ঠিক আছে, এবার যদি কোনো একটা পার্টিকেল বি থেকে সিতে যেত, বি থেকে সি এর ডিস্টেন্স হচ্ছে 20 মিটার। ঠিক আছে, যেহেতু বি থেকে বিসির লেংথ হচ্ছে 20, বিসি যেহেতু 20, তাই বি থেকে সিতে গেলে তার ডিস্টেন্স কভার করতো 20 মিটার। ওকে, এখানে শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালু থাকবে, কোনো রকম মানে সরি, কোনো রকম ডিরেকশান থাকবে না। ডিস্টেন্সের ক্ষেত্রে কোনো রকম ডিরেকশান থাকে না, জাস্ট মাত্র ম্যাগনিটিউড থাকে। তাই ডিস্টেন্স হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, ডিস্টেন্স ইজ এ স্কেলার কোয়ান্টিটি। ওকে, এবার আসবো ডিসপ্লেসমেন্টের কথা। তো ডিসপ্লেসমেন্ট কি? ডিসপ্লেসমেন্ট হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন। তো শর্টেস্ট ডিস্টেন্সটা বোঝানোর জন্য আমরা ধরে নিলাম একটা সার্কুলার ট্র্যাকে আমরা মুভ করছি। ঠিক আছে, প্রথমে আমরা ছিলাম এই পজিশনে। ঠিক আছে, এবার আমি ফাইনালি ধর এলাম এইখানটা। এবার কেউ ঘুরছে হচ্ছে এরকমভাবে সার্কুলার ট্র্যাক দিয়ে, এরকমভাবে সে সার্কুলার ট্র্যাকে দৌড়াতে দৌড়াতে আসছে। তাহলে ডিস্টেন্স হচ্ছে এর পেরিমিটার বরাবর যতটা লেংথ হবে সেটা। আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে যেহেতু শর্টেস্ট ডিস্টেন্স, তার মানে হচ্ছে এই লাইনটা যেটা জয়েন করবো এটাই হয়ে যাবে ডিসপ্লেসমেন্ট। দিস ইজ ডিসপ্লেসমেন্ট, দিস ইজ ডিসপ্লেসমেন্ট। ওকে, ওকে, আর যেটা পেরিমিটার বরাবর যাচ্ছিলো সেটা হচ্ছে ডিস্টেন্স। এরপর যদি আমরা কনসিডার করি একটা ট্রায়াঙ্গেল। ঠিক আছে, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সাপোজ এই যে পার্সনটা ছিল সে এই পয়েন্ট থেকে শুরু করেছিল, সে কি করলো, তাকে পৌঁছাতে হবে সি পয়েন্টে। সে গেল কীভাবে? সে প্রথমে গেল এ থেকে বি, তারপর বি থেকে সিতে গেল। ঠিক আছে, এবার এ থেকে বি এর ডিস্টেন্স বলে দিয়েছে 5 ইউনিট, সরি, এ থেকে বি এর ডিস্টেন্স এ বি বলে দিয়েছে 3 ইউনিট, আর বিসি বলে দিয়েছে 4 ইউনিট। সো 3 আর 4 টোটাল তার ডিস্টেন্স কভার হলো কত? তার ডিস্টেন্স কভার হলো কত? 7 মিটার। কিন্তু ডিসপ্লেসমেন্ট কি? ডিসপ্লেসমেন্ট পড়েছি কি আমরা? শর্টেস্ট ডিস্টেন্স। সো শর্টেস্ট ডিস্টেন্স মানে কি? এইটা, দ্যাট ইজ ডায়াগোনাল বরাবর। তো আমরা পাইথাগোরাস থিওরাম থেকে ডায়াগোনাল বলছি, সরি, দ্যাট ইজ শর্টেস্ট ডিস্টেন্স মানে কি? হাইপোটেনিয়াসের বরাবর। হাইপোটেনিয়াস আমরা পাইথাগোরাস থিওরাম থেকে কি জানি? বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার তার রুট। এখানে বেস কত? 3, সো 3 স্কোয়ার লিখেছে। হাইট স্কোয়ার, সো 4 স্কোয়ার তার রুট আন্ডার নিয়েছে। তো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে কি? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, দ্যাট মিন্স 9 প্লাস 16, দ্যাট মিন্স 25। এবার 25-এর রুট নিতে হবে, সো আনসার হচ্ছে 5। সো এইখানে 5ই লিখেছে, এই জন্য ডিসপ্লেসমেন্ট হচ্ছে 5। কিন্তু ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 7। তো এখানে দেখতে পাচ্ছি যে ডিস্টেন্স গ্রেটার দেন ডিসপ্লেসমেন্ট। এটা সবসময় ঘটে যে ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের থেকে বেশি হবে। নোট ডাউন, ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের থেকে বেশি বা সমান হবে। সমান কখন হবে? যখন স্ট্রেট লাইনে মোশনটা ঘটছে। যখন একটা লাইন বরাবর মোশন ঘটছে তখন ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট ইকুয়াল হবে। বাকি অল টাইম অলওয়েজ ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের থেকে বেশি হবে, যেহেতু ডিসপ্লেসমেন্টে একটা ডিরেকশন রয়েছে। তাই এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, কারণ আমরা দেখতে পেলাম ডিসপ্লেসমেন্টে একটা নির্দিষ্ট দিকে হচ্ছে, শর্টেস্ট ডিস্টেন্সে একটা নির্দিষ্ট দিক থাকে। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের ইউনিট কি? এটা হচ্ছে ইউনিট হচ্ছে মিটার, এসআই ইউনিট। আমরা অনেক রকম ইউনিট ইউজ করি, একটা হচ্ছে এসআই ইউনিট, আচ্ছা, আরেকটা হচ্ছে এমকেএস ইউনিট,
আর একটা হচ্ছে সিজিএস ইউনিট। 3 রকম ইউনিট আমরা ইউজ করি, তার মধ্যে সবথেকে বহুল প্রচলিত ইউনিট হচ্ছে এসআই। সো এসআই পদ্ধতিতে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টে ইউনিট হচ্ছে মিটার। ওকে, এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই। ইফ অ্যান অবজেক্ট মুভস 10 মিটার ফ্রম এ টু বি, 10 মিটার ফ্রম এ টু বি, তার মানে এদিকে গেছে 10 মিটার, এ থেকে বিতে পৌঁছেছে, অ্যান্ড কামস ব্যাক টু এ এগেন, এবার তারপর আবার এতে ফিরে এসছে, দেন মুভস টু সি, আবার তার মানে তারপর সিতে চলে গেছে, এ থেকে সিতে গেছে। উই কম্পেয়ার দ্য ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অ্যাট বি অ্যান্ড সি। তাহলে আমরা একটা কি পাচ্ছি ডিস্টেন্সের ক্ষেত্রে প্রথম যখন এখান থেকে ডিস্টেন্সের ক্ষেত্রে যখন এ থেকে বিতে গেছে তখন কত 10 ইউনিট এসছে, তারপর বি থেকে এতে এসছে আবার 10 ইউনিট অ্যাড হলো, তারপর এ থেকে সিতে গেছে তার মানে আবার 10 ইউনিট অ্যাড হলো, তার মানে টোটাল হলো 30 মিটার। কিন্তু অ্যাট দ্য টাইম অফ ডিসপ্লেসমেন্ট ইনিশিয়াল আর ফাইনাল পজিশন আমরা জাজ করব। ইনিশিয়াল পজিশন হচ্ছে এতে, ফাইনাল পজিশন হচ্ছে সিতে। সো এ আর সি এর মধ্যে ডিস্টেন্স কত 10, সো ডিসপ্লেসমেন্ট ইজ 10 মিটার। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট 10 মিটার আর ডিস্টেন্স হচ্ছে 30 মিটার, বোঝাতে পারলাম। এবারে আমরা কনক্লুড করব, এই লেসন থেকে আমরা কি কনক্লুড করতে পারি, যে ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য অবজেক্ট ইজ অলওয়েজ পজিটিভ, ইট ক্যান নেভার বি জিরো অর নেগেটিভ। তার মানে যখনই আমরা মোশন স্টার্ট করছি তার মানে কি আমাদের পজিশন চেঞ্জ হচ্ছে, আর পজিশন চেঞ্জ হওয়া মানে আমরা কিছু না কিছু ডিস্টেন্স ট্রাভেল করছি। ঠিক আছে, সো ডিস্টেন্স কোনো দিন নেগেটিভ বা জিরো হতে পারে না, ডিস্টেন্স সবসময় পজিটিভ হবে, ডিস্টেন্স ট্রাভেলড সবসময় পজিটিভ হবে। ঠিক আছে, যখন কোনো বস্তু একমাত্র রেস্টে থাকবে তখন তার ডিস্টেন্সটা মানে ডিস্টেন্স কাভার্ড জিরো হবে, যদি কোনো বস্তু রেস্টে থাকে। রেস্টে যখন থাকবে তখনই একমাত্র জিরো হতে পারে ডিস্টেন্সটা, আর যদি ট্রাভেল করে তাহলে কোনো দিন ডিস্টেন্স জিরো বা নেগেটিভ হতে পারে না। আর ডিসপ্লেসমেন্ট ক্যান বি জিরো আর নেগেটিভ, ডিসপ্লেসমেন্ট পজিটিভ নেগেটিভ জিরো যা খুশি হতে পারে। ঠিক আছে, কারণ ডিসপ্লেসমেন্টে একটা ডিরেকশান রয়েছে। এবার আমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে নেগেটিভটা কী করে হচ্ছে। নেগেটিভটা বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে রেফারেন্স ফ্রেমের কনসেপ্টে। রেফারেন্স ফ্রেমে ধর এই হচ্ছে আমার রেফারেন্স ফ্রেমে এই হচ্ছে একটা লাইন, বড় লাইন রয়েছে। ঠিক আছে, এই পয়েন্টটাকে আমরা নিলাম রেফারেন্স ফ্রেম। এর ডান দিকে যে সমস্ত মোশনগুলো হবে আমরা এটাকে পজিটিভ অ্যাজিউম করব, আর বাঁ দিকে যে সমস্ত মোশনগুলো হবে এটাকে আমরা নেগেটিভ অ্যাজিউম করব। সো ও পয়েন্ট থেকে কেউ যদি এ পয়েন্টে আসে যেটার ডিস্টেন্স 5 ইউনিট, তাহলে তার অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট হবে হচ্ছে -5 ইউনিট, কারণ সে মাইনাসের দিকে গেছে। এটাই হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি সিগনিফিকেন্স, এর ডিরেকশানটা ম্যাটার করে। তার মানে কিন্তু ডিস্টেন্সটা মানে ডিরেকশানটা ম্যাটার করে। সে যদি এদিকে সেম ডিস্টেন্স যেত তাহলে তার 5 ইউনিট পজিটিভ ডিসপ্লেসমেন্ট হতো, যেহেতু সে বাঁ দিকে গেছে মানে লেফট সাইডে গেছে তার কিন্তু নেগেটিভ ডিসপ্লেসমেন্ট, সো -5। ঠিক আছে, কিন্তু ডিস্টেন্স দুজনের ক্ষেত্রে সেম, ডিস্টেন্স এদিকে 5 ইউনিট গেলে 5 ইউনিটই থাকবে, এদিকে 5 ইউনিট গেলে 5 ইউনিটই থাকবে। কিন্তু এদিকে যেহেতু পজিটিভ আর এদিকে নেগেটিভ, তাই ডিসপ্লেসমেন্টটা লেফট সাইডে গেলে নেগেটিভ হয়ে যাবে। এবার আমার এটা কনসিডারেশন, কেউ বলতেই পারে এটা কোনো এটা মানে স্ট্যান্ডার্ড নয় যে লেফট সাইড না রাইট সাইড, কেউ বলতেই পারে আমি এদিকের ডিস্টেন্সটাকে পজিটিভ নেব, এদিকের ডিস্টেন্সটাকে নেগেটিভ নেব। ঠিক আছে, সেটা ফিক্স নয়, ডিফাইন করে নিতে হয় আমাদের। ডিস্টেন্স ক্যান বি ইকুয়াল অর 0 টু ডিসপ্লেসমেন্ট অর গ্রেটার দ্যান ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্স ইকুয়াল হতে পারে ডিসপ্লেসমেন্টের সাথে, না হলে গ্রেটার হতে পারে, যেটা আমি আগে বলছিলাম যে ডিস্টেন্স ইকুয়াল হতে পারে আর গ্রেটার হতে পারে। ইকুয়াল কখন হবে? ইকুয়াল তখন হবে যখন স্ট্রেট লাইনে মোশন হচ্ছে। ওকে, এবার আমরা যদি 3 নম্বর কোশ্চেনটা আলোচনা করি, অ্যান অবজেক্ট ইজ মুভিং ইন এ সার্কেল অফ রেডিয়াস আর, ক্যালকুলেট ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট হোয়েন ইটস কমপ্লিট দ্য হাফ সার্কেল। হাফ সার্কেল মানে কি? হাফ সার্কেল মানে শুরুটা ছিল এইখানে আর হাফ সার্কেল মানে ঠিক এখানে এলো। ঠিক আছে, তার মানে ডিস্টেন্সটা কী হবে? ডিস্টেন্সটা মাপবো আমরা এই বরাবর। ওকে, তার মানে আমরা জানি কি সার্কেলের পেরিমিটার হচ্ছে 2 পাই আর, যেহেতু আর হচ্ছে এখানে রেডিয়াস, তাই 2 পাই আর। সো হাফ সার্কেল গেলে পাই আর,
সো ডিস্টেন্সটা হবে পাই আর, কিন্তু ডিসপ্লেসমেন্ট কত, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইখানে তার ডায়ামিটার বরাবর গেছে, ঠিক আছে, ডায়ামিটার মানে কত, যদি রেডিয়াস আর হয় তাহলে ডায়ামিটার কত হবে 2r, সো এখানে ডিস্টেন্স হচ্ছে পাই আর আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2r। ওকে, এবার যখন ফুল সার্কেল কমপ্লিট করবে, ফুল সার্কেল কমপ্লিট করার পর এইখানে ছিল ফুল সার্কেল যদি কমপ্লিট করে আবার এখানে চলে এলো, তার মানে ইনিশিয়াল আর ফাইনাল পজিশন সেম হয়ে গেল, তার মানে কি ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে বিগ জিরো। কিন্তু ডিস্টেন্সটা কি, ডিস্টেন্সটা সেই পেরিমিটার বরাবর পুরোটা কভার করেছে, তো আর যদি রেডিয়াস হয় তাহলে পেরিমিটার কত হবে 2πr, সো 2πr ইজ দ্য ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইজ বিগ জিরো। ঠিক আছে, আচ্ছা অ্যান্ড অ্যাথলে এটা আমি করে দিচ্ছি নোটে করে দেবো আমি এটা। তো এবার আসি হোয়াট ইজ স্পিড। এবার আমরা পড়লাম ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, এবার আসবো স্পিড। স্পিড হচ্ছে দ্য ডিস্টেন্স কাভার্ড অর মুভ বাই অ্যান অবজেক্ট ইন ইউনিট টাইম, দ্যাট ইজ 1 সেকেন্ডে কোনো বস্তু কতটা ট্রাভেল করবে সেটাকে আমরা বলবো স্পিড পার সেকেন্ড। ঠিক আছে, 1 ঘন্টায় কতটা ট্রাভেল করবে সেটাকে বলবো স্পিড পার আওয়ার। ওকে, আমরা এক্সাম্পল দেখতে পাই, সাপোজ এ কার মুভস 5 কিলোমিটার ইন অ্যান আওয়ার, দেন হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কার, দ্যাট ইজ 5 কিলোমিটার পার আওয়ার ইজ দ্য স্পিড অফ দ্য কার। ওকে, তারপর উই অলসো ক্যান এক্সপ্রেস দ্য টাইম ইন মিনিট অ্যান্ড সেকেন্ড, এটা আওয়ারের জায়গায় মিনিট আর সেকেন্ডও নিতে পারি, আর ডিস্টেন্সটাকে মিটার আর সেন্টিমিটারেও নিতে পারি কিলোমিটারের জায়গায়। উই অলসো নোন দ্যাট স্কেলার অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটিস, এই যে স্পিডটা রয়েছে সেটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, আর ডিস্টেন্স হচ্ছে, স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, এই স্পিডটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, স্পিডটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, আর স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ওকে, স্পিড স্কেলার কোয়ান্টিটি, স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, এবার যদি আমরা একটা এক্সাম্পল নিই যে একটা পার্টিকেল 5 সেকেন্ডসে 10 মিটার মুভ করেছে, ঠিক আছে, তাহলে তার স্পিড কত, তার স্পিড হচ্ছে 10 মিটার বাই 5 সেকেন্ড, দ্যাট ইজ 2 মিটার পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে তার স্পিড। তো আমরা দেখতে পাচ্ছি এসআই ইউনিট অফ স্পিড ইজ মিটার পার সেকেন্ড, এই মিটারটা আসছে ডিস্টেন্স থেকে আর এই সেকেন্ডটা আসছে টাইম থেকে। ওকে, তাই ডিস্টেন্স বাই টাইম যেহেতু, তাই জন্য এর ইউনিটটা হচ্ছে মিটার পার সেকেন্ড, আর সিজিএস ইউনিটে হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, যেহেতু সিজিএস ইউনিটে ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্সের যে ইউনিট রয়েছে সেটা হচ্ছে সেন্টিমিটার, তাই এখানে ডিস্টেন্স থেকে আসছে সেন্টিমিটার আর টাইম থেকে আসছে সেকেন্ড। ঠিক আছে, এই জন্য সিজিএস ইউনিটের স্পিডের ইউনিট হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। এবার আমরা আসবো ভেলোসিটি। ঠিক আগেরবার যেমন পড়েছিলাম যে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে যেরকম সম্পর্ক, স্পিড আর ভেলোসিটির মধ্যেও ঠিক সেমন সম্পর্ক। ডিস্টেন্স ছিল স্কেলার, ডিসপ্লেসমেন্ট ছিল ভেক্টর, এখানে স্পিড হচ্ছে স্কেলার, ভেলোসিটি হচ্ছে ভেক্টর। ওকে, এবার ভেলোসিটি হচ্ছে ইউনিট টাইমে কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ইউনিট টাইমে কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটা হচ্ছে ভেলোসিটি। ওকে, ইউনিট টাইমে কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটা হচ্ছে ভেলোসিটি, নট ডিস্টেন্স, ইট উইল বি ডিসপ্লেসমেন্ট। ওকে, ইট উইল বি ডিসপ্লেসমেন্ট, not distance. Okay, now the suppose the আগের যে গাড়িটা ছিল সেটাই 5 কিলোমিটারে 1 ঘন্টায় গেছে, অ্যান্ড উই অ্যাড ইট মুভস টুয়ার্ড সাউথ, এই যে আমরা ধর সেই গাড়িটা সাউথের দিকে মুভ করেছে, এটা আমরা ভেলোসিটিতে অ্যাড করে দিলাম। আগে স্পিডে শুধু বলেছিলাম যে 5 কিলোমিটার গেছে 1 ঘন্টায়, ঠিক আছে, এবার এইখানে দাঁড়িয়ে আমি ডিসাইড করতে পারছি না গাড়িটা কোন দিকে গেছে, তো আমি তাকে বলে দিলাম যে গাড়িটা সাউথে গেছে, তাহলে আমি বুঝতে পারছি গাড়িটা কোন দিকে এসছে। সো এটাই হচ্ছে স্পিডের সাথে ভেলোসিটি ডিফারেন্স। ঠিক যেরকমভাবে ডিস্টেন্সের সাথে ডিসপ্লেসমেন্ট ডিফারেন্স যেইটুকুন ছিল এখানেও ঠিক তাই, এখানে জাস্ট ডিরেকশনটা অ্যাড করে দেওয়া হচ্ছে, ডিরেকশনটা বলে দিলাম সাউথে গেছে। ঠিক আছে, তো এটাই হলো ভেলোসিটি। এবার ভেলোসিটি কি, ভেলোসিটি হচ্ছে
ডিসপ্লেসমেন্ট কাভার্ড বাই অ্যান ইউনিট ইন ইউনিট পার ভেলোসিটি হচ্ছে ডিস্টেন্স কাভার্ড বাই অ্যান অবজেক্ট পার ইউনিট টাইম। ওকে, এবার ভেলোসিটি ফর্মুলা কি? ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, স্পিড ছিল ডিস্টেন্স বাই টাইম, ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এবার এই ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে, আর এই ভেলোসিটি ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, ঠিক একই, স্পিড আর ভেলোসিটি ইউনিট একই, মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড, শুধু ওইখানে ছিল ডিস্টেন্স, এখানে হলো ডিসপ্লেসমেন্ট। ওকে, এবার আমরা স্পিড আর ডিস্টেন্সের কিছু স্পিড আর ভেলোসিটি কিছু ডিফারেন্স পড়ে নিই। স্পিড হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল পার ইউনিট টাইম, কিন্তু ভেলোসিটি হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল পার ইউনিট টাইম। এখানে ডিস্টেন্স, এখানে ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স পার ইউনিট টাইম, আর পরেরটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইম, ঠিক আছে। তো স্পিডের ক্ষেত্রে ডিরেকশান ম্যাটার করে না, কিন্তু ভেলোসিটির জন্য ডিরেকশান লাগে। স্পিড হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি আর ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। স্পিডটা কোনো দিন জিরো হতে পারে না, যখন কার মুভ করে বা কোনো অবজেক্ট মুভ করে তখন স্পিড কোনো দিন জিরো হতে পারে না, কারণ ডিস্টেন্স জিরো হয় না। কিন্তু যেহেতু মুভিং অবজেক্টের ডিসপ্লেসমেন্ট জিরো হয়, তার ভেলোসিটি কিন্তু জিরো হতে পারে, ঠিক আছে। এবার আমরা পড়বো যে ইউনিফর্ম মোশন কোনটা। এবার আমরা পড়বো ইউনিফর্ম মোশন কোনটা। ইউনিফর্ম মোশন হচ্ছে when an object covers equal distance in equal time interval it is said to be in uniform motion। তার মানে যখন এই যে আমরা উদাহরণটা থেকে বুঝতে পারবো, একটা গাড়ি ফার্স্ট 10 কিমি কভার করেছে 50 মিনিটে, পরের 10 কিমিও কভার করলো ঠিক 50 মিনিটে, ঠিক আছে, আর পরের 4 কিমি কভার করলো 15 মিনিটে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ইউনিফর্ম মোশন, কারণ প্রথম 10 কিমি গেছে 50 মিনিটে, ওকে, পরের 10 কিমিও গেছে 50 মিনিটে, তো সেম টাইমে সেম অ্যামাউন্ট গেছে। এবার এর প্রপোর্শনটা এখানে দেখি, 4 কিলোমিটার গেছে 15 মিনিটে, 4 কিলোমিটার গেছে 15 মিনিটে, ওকে, তাহলে 1 কিলোমিটার কততে যাবে? 15, 15/4, আর 10 কিলোমিটার কততে যাবে? 15/4 ইন্টু 10, ওকে। সো আমি যদি ক্যান্সেল করি এটা, সো এখানে 2, এখানে এখানে একটা ভুল আছে, যেটা হচ্ছে এটা লাস্ট 4 কিমি হবে না, লাস্ট 3 কিমি নিতে হবে। 3 কিমি না নিলে এটা ইউনিফর্ম মোশন কিন্তু আসবে না, ঠিক আছে, এটা কিন্তু 4 কিমি হবে না। তাহলে 10 কিমি গেল 50 মিনিটসে, পরের 10 কিমি গেল 50 মিনিটসে, তার মানে সেম টাইমে সেম ডিস্টেন্স কভার করলো দুবার, ঠিক আছে। প্রথম 10 কিমিও গেল 50 মিনিটে, পরের 10 কিমিও গেল 50 মিনিটে, তারপর যদি পরের 3 কিমি 15 মিনিটে যায়, তাহলে দেখ যে রেশিওটা ঠিক আছে। যদি 3 কিমি 15 মিনিটে যায়, তাহলে 3 কিমি যদি 15 মিনিটে যায়, তাহলে 1 কিমি কত? 5 মিনিটে যাবে, তাহলে 10 কিমি কত? 50 মিনিটে যাবে। তাহলে রেটটা কি? রেটটা ফিক্স আছে, তাই জন্য এটা যখন 3 যখন হবে তখন এই মোশনটা ইউনিফর্ম মোশন হবে, ঠিক আছে। নন ইউনিফর্ম মোশন কোনটা? নন ইউনিফর্ম মোশন হচ্ছে যখন সেম টাইমে দুবার দু রকম ডিস্টেন্স যাবে। এখানে দেখা যাচ্ছে প্রথম 10 কিমি কভার করছে 50 মিনিটে, আর পরের 10 কিমি কভার করলো কত? 40 মিনিটে। তো এইখানে আনইকুয়াল ভ্যালুস চলে এলো স্পিডের, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি কি 10 মিনিটে 50 কিমি, 10 কিমি গেছে 50 মিনিটে, তার মানে পার কিমি গেছে কত? 5 মিনিটে। 5 কিমি পার মিনিটে 5 কিমি গেছে, 5 মিনিটে পার কিমি গেছে, ঠিক আছে। কিন্তু এখানে পার 4 মিনিটে 1 কিমি করে চলে গেছে, ঠিক আছে। তার মানে কি এখানে নন ইউনিফর্ম মোশন দেখা গেছে। বেশিরভাগ আমরা যে রিয়েল লাইফ অবজেক্টের ক্ষেত্রে দেখি সেখানে নন ইউনিফর্ম মোশনই দেখা যায়। এই যে ট্রেনের ক্ষেত্রে, ট্রেন যখন একটা প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, তখন ট্রেনটা প্রথমে ছাড়ে যখন, তখন রেস্টে থাকে, রেস্টে থাকার পর কি ট্রেনটা আস্তে আস্তে স্পিড বাড়ায় দিয়ে বাড়াতে বাড়াতে একটা এক্সট্রিম পজিশনে যায়, তারপরে একই মোশনে চলতে থাকে, তারপর আবার যখন পরের স্টেশনটা আসে ট্রেনটাকে থামতে আস্তে আস্তে স্পিড কমাতে থাকে, ঠিক আছে, তো দিয়ে আবার থেমে যায়। তো এটা কিন্তু একটা নন ইউনিফর্ম মোশন, ঠিক আছে। কোনো যে বেশিরভাগ যে সমস্ত বস্তুগুলো আমাদের চারিপাশে রয়েছে যাদের মোশন ঘটে, কোনোটাই কিন্তু ইউনিফর্ম মোশনে ঘটে না, বেশিরভাগই নন ইউনিফর্ম। একটা টাইমে সেটা রেস্টে থাকে, তারপর আস্তে আস্তে স্পিড বাড়ায়, বাড়িয়ে একটা এক্সট্রিম পয়েন্টে যায়, তারপর আস্তে আস্তে স্পিডটা কমাতে থাকে, ঠিক আছে, দিয়ে আবার রেস্টে চলে আসে। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা নন ইউনিফর্ম মোশন দেখতে পাই। এবার আমরা পড়বো অ্যাভারেজ স্পিড কাকে বলে। অ্যাভারেজ স্পিড হচ্ছে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম, ঠিক আছে। এই যে আমরা আগের এক্সাম্পলটা দেখছিলাম,
এখানে যদি আমরা অ্যাভারেজ স্পিড ক্যালকুলেট করি, এটা না, এটাই দেখাবো, ঠিক আছে। এখানে যদি আমরা অ্যাভারেজ স্পিড ক্যালকুলেট করি তাহলে টোটাল ডিস্টেন্স কত গেছে, এখানে 10 আর এইখানে এলো কত 10, সো টোটাল ডিস্টেন্স কত 20 কিলোমিটার, টোটাল ডিস্টেন্স 20 কিলোমিটার। আর টোটাল টাইম কত নিয়েছে, এখানে 50 মিনিট 50 মিনিটস, এখানে 40 মিনিটস, টোটাল টাইম নিয়েছে হচ্ছে 90 মিনিটস। ওকে, তার মানে অ্যাভারেজ ভেলোসিটি আমরা, অ্যাভারেজ স্পিড আমরা কি বললাম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, দ্যাট মিন্স 20 কিলোমিটার ডিভাইডেড বাই টোটাল টাইম কত 90 মিনিটস। এটা ক্যান্সেল করতে পারি, তাহলে 2/9 কিলোমিটার পার মিনিট। ওকে, এবার যদি আমরা এটাকে কনভার্ট করি কততে, কনভার্ট করি যদি আমরা আওয়ারে কনভার্ট করতে গেলে আমাকে এটাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, দ্যাট ইজ 2/9 কিলোমিটার পার মিনিট ইকুয়ালস টু 2/9 ইন্টু 60 কিলোমিটার পার আওয়ার। এবার যদি আমরা এটাকে ক্যান্সেল করি তাহলে এখানে থাকছে 3 দিয়ে ক্যান্সেল করছি, এখানে থাকছে 20, ঠিক আছে। সো 2 ইন্টু 20 কত হয়ে যাবে 40, নিচে আছে, সো 40/3 কিলোমিটার পার আওয়ার। ওকে, তো এরকম আমরা কিলোমিটার পার মিটার থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে পারি। অ্যাভারেজ ভেলোসিটিও ঠিক একই কনসেপ্ট, ইনিশিয়াল ভেলোসিটি প্লাস ফাইনাল ভেলোসিটি বাই 2। ওকে, বা অ্যাভারেজ ভেলোসিটি অন্যরকমভাবে আমরা বলতে পারি ডিস্টেন্স বাই ডিসপ্লেসমেন্ট। এই ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটি একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি। ধর একটা ট্রেন যখন ছাড়লো তার ভেলোসিটি ছিল 20 kph, দ্যাট ইজ 20 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আর যখন ট্রেনটা ফিনিশ করলো তখন তার 30 kph হয়ে গেল, ঠিক আছে। তাহলে তার অ্যাভারেজ ভেলোসিটি কত হবে 25 kph, দ্যাট ইজ 20 প্লাস 30 হচ্ছে 50/2 মানে হচ্ছে 25, সো 25 kph হচ্ছে তার অ্যাভারেজ ভেলোসিটি। এবার আমরা পড়বো যে অ্যাক্সিলারেশন কী। প্রথমে বুঝিয়ে নিই যে অ্যাক্সিলারেশন ব্যাপারটা কি। অ্যাক্সিলারেশন ব্যাপারটা একটু আগে যেটা ডিসকাস করছিলাম ট্রেনের ব্যাপারটা দিয়ে, ট্রেন যখন একটা স্টেশন থেকে ছাড়ে তখন ট্রেন প্রথমে রেস্টে থাকার পর ট্রেনটা আস্তে আস্তে আমাদের ভেলোসিটি বাড়াতে একটা এক্সট্রিম পজিশনে যায়। এই যে ভেলোসিটি বাড়ানোর যে প্রসিডিওরটা সেটাকে আমরা বলি অ্যাক্সিলারেশন। ভেলোসিটি যেভাবে বাড়ে, ঠিক আছে, এই প্রসিডিওরটাকে আমরা বলি অ্যাক্সিলারেশন, ঠিক আছে। এবার যখন পরের স্টেশনটা আসে তখন কি করে, ট্রেনটা ব্রেক করে, আস্তে আস্তে ভেলোসিটিটা কমাতে থাকে, ভেলোসিটি কমিয়ে একটা জায়গায় রেস্টে চলে যায়। এই যে গ্র্যাজুয়ালি ভেলোসিটি কমানোর প্রসিডিওরটা, এটাকে বলে হচ্ছে রিটার্ডেশন, ঠিক আছে। সো অ্যাক্সিলারেশন আর রিটার্ডেশন হচ্ছে উল্টো, অ্যাক্সিলারেশন হচ্ছে ভেলোসিটি বাড়ানোর প্রসিডিওর আর রিটার্ডেশন হচ্ছে ভেলোসিটি কমানোর প্রসিডিওর। ওকে, সো এই আমরা অ্যাক্সেলারেশনের ডেফিনেশন কি বলতে পারি, অ্যাক্সেলারেশন হচ্ছে দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ কল্ড অ্যাক্সেলারেশন। যদি ভালো সহজ কথায় বুঝিয়ে বলতে হয় তাহলে প্রতি ইউনিট টাইমে যতটা ভেলোসিটি চেঞ্জ হয় তাকে অ্যাক্সেলারেশন বলে। একটা এক্সাম্পলের মাধ্যমে যদি বোঝাই, ধরি একটা কোনো বস্তু ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ, ঠিক আছে, আর ফাইনাল ভেলোসিটি হলো ভি, আর এই যে চেঞ্জটা হলো, এই চেঞ্জটা হতে টোটাল টাইম লাগলো টি, ঠিক আছে। তাহলে অ্যাক্সিলারেশন এ হবে চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম। এই যে অ্যাক্সিলারেশন হবে সেটা হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম, ঠিক আছে। চেঞ্জ অফ ভেলোসিটি মানে কি, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। চেঞ্জ অফ ভেলোসিটি মানে কি, ফাইনালি যেটা হলো আর ইনিশিয়ালি যেটা ছিল, ঠিক আছে। ফাইনাল ভেলোসিটি কত ভি আর ইনিশিয়াল কত ছিল ইউ, সো ভি মাইনাস ইউ আর টাইম কত টি, তাই ভি মাইনাস ইউ বাই টি। এটাকে যদি আমরা ভাঙি তাহলে এটি যদি এটার সাথে এটা গুণ করে দিই, ঠিক আছে, তাহলে এটি চলে আসে, তো এটি ইকুয়াল টু ভি মাইনাস ইউ, আর ইউটাকে যদি আমি এদিকে নিয়ে চলে আসি তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। এবার এসআই ইউনিট কি হবে, এসআই ইউনিটটা আমরা ক্যালকুলেট করে দেখাচ্ছি।
এসআই ইউনিট মানে হচ্ছে এই যে অ্যাক্সিলারেশন, আমরা এটাকে ডিনোট করি হচ্ছে এ দিয়ে, এ ফর হচ্ছে অ্যাক্সিলারেশন। ঠিক আছে, এ ফর অ্যাক্সিলারেশন। তো অ্যাক্সিলারেশন মানে চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম। সো চেঞ্জ অফ ভেলোসিটি মানে কি, মিটার পার সেকেন্ড। চেঞ্জ অফ ভেলোসিটি মানে কি, মিটার পার সেকেন্ড। এইখানে চেঞ্জ অফ ভেলোসিটি মানে আমরা ভেলোসিটি ইউনিট ধরবো, ভেলোসিটি ইউনিট মানে হচ্ছে চেঞ্জ মিটার পার সেকেন্ড। আর টাইমের ইউনিট কি, মিটার পার সরি টাইমের ইউনিট কি, সেকেন্ড। সো মিটার বাই সেকেন্ড বাই সেকেন্ড, সো মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে এসআই ইউনিটে অ্যাক্সেলারেশন ইউনিট। ঠিক আছে, অ্যাক্সেলারেশন ইউনিট এসআই ইউনিটে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর সিজিএস ইউনিটে অ্যাক্সেলারেশন ইউনিট হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাক্সেলারেশন একটা ভেক্টর কোয়ান্টিটি, যেহেতু এর ম্যাগনিটিউড আর ডিরেকশন বোথ আছে, তাই অ্যাক্সেলারেশনকে ভেক্টর কোয়ান্টিটি বলা হয়। রিটার্ডেশন আমরা আগেই ডিসকাস করে ফেলেছি অলরেডি। এর এসআই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, সিমিলার প্রুফ অ্যাক্সিলারেশনের মতো। এবার আমরা শিখব ইকুয়েশন অফ মোশন কী করে লিখব। এই ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, ইউনিফর্ম স্পিড, এগুলোর ক্ষেত্রে আমরা কী ইউনিফর্ম অ্যাক্সিলারেশন আমরা নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে পড়বো না, ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে একমাত্র ইকুয়েশন অফ মোশনগুলো লেখা শিখব। সো প্রথম যেটা আমাদের আছে, প্রথম যে ইকুয়েশনটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। এর প্রুফটা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম, ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। এরপর আমাদের সেকেন্ড ফর্মুলা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেখানে এস হচ্ছে ডিস্টেন্স ট্রাভেলড, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, টি হচ্ছে টাইম, আচ্ছা এ হচ্ছে অ্যাক্সিলারেশন, আর টি তো বললামই টাইম। সো এস ইকুয়াল টু ইউটি প্লাস এটি স্কোয়ার। ঠিক আছে, এইটা আর এটা বলে নিই, তারপর কিছু জিনিস বলার আছে। আর এখানে আরেকটা ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এস। এবার এখানে ভিটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন, আর এসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ওকে, সো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 এস। তিনটে ফর্মুলা বললাম, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আচ্ছা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর ভি ইকুয়াল টু ইউ প্লাস 2 এস। ঠিক আছে, এই ফর্মুলাগুলো কিছু কিন্তু মানে আমরা একটু অন্যরকমভাবে এই ফর্মুলাগুলো কোনো সময় ইউজ হতে পারে। ঠিক আছে, একটা জিনিস বোঝাচ্ছি। ধরা যাক এটা হচ্ছে একটা গ্রাউন্ড। ঠিক আছে, এটা একটা গ্রাউন্ড। এইখান থেকে একজন একটা বল ছুঁড়ে দিল। ঠিক আছে, বলটা ছুড়লো ইউ ভেলোসিটি দিয়ে। এবার আমরা কি জানি, বলটা গড়াতে গড়াতে একটা জায়গায় এসে কি স্টপ হয়ে যাবে। ঠিক আছে, তো স্টপ যখন হয়ে গেল তখন ভেলোসিটি কত হয়ে গেল, 0 হয়ে গেল। তো এইখানে ইউ ছিল ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি হলো ভি। ঠিক আছে, ভি ইকুয়াল টু ফাইনাল ভেলোসিটি, ভি ইকুয়াল টু 0। এবার যদি আমাদের বলে অ্যাক্সিলারেশন বের করতে, অ্যাক্সিলারেশন নয় এখানে রিটার্ডেশন যদি বের করতে বলে, তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করব। ঠিক আছে, তো আমরা তো জানি ভি আর এস যখন বলা থাকবে, যখন ভি আর এস বলা থাকবে, ইউ ভি এস তিনটে কোয়ান্টিটি বলা আছে, তাহলে আমরা ইউজ করবো ইউ স্কোয়ার, ইউ এই যে এই ফর্মুলাটা। কিন্তু একটা জিনিস নোটিস করা গেল যে আমি এখানে মাইনাস ইউজ করেছি, ফর্মুলাতে ছিল কিন্তু প্লাস। ঠিক আছে, তো এটা আমি কেন করলাম, এই করার কারণটা হচ্ছে আমরা এই দিকে দিয়েছিলাম, এদিকে যে আমরা ফোর্সটা দিয়েছিলাম এদিকে, মানে ইউনিফর্ম ভেলোসিটিটা ইনিশিয়াল ভেলোসিটিটা ছিল আমার এই দিকে। ঠিক আছে, আর ফাইনাল কিন্তু আমাদের স্পিডটা আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ আগে তো ইউ ছিল, লাস্টে 0 হয়ে যাচ্ছে, তার মানে স্পিডটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তার মানে কি আমাদের অ্যাক্সিলারেশনটা কাজ করছে এই দিকে। ঠিক আছে, তো অ্যাক্সিলারেশন হচ্ছে আমার এই দিকে কাজ করছে। সো আমার ইউটা যেদিকে রয়েছে, ভিটা যেদিকে রয়েছে, ইউ এর ডিরেকশান এইদিকে, ভি এর ডিরেকশান এইদিকে, কিন্তু এর ডিরেকশান আমার উল্টো দিকে। ঠিক আছে, যেহেতু স্পিড কমে যাচ্ছে, ডিরেকশান উল্টো দিকে। ঠিক আছে, তাই জন্য আমরা এখানে মাইনাস ইউজ করব। ঠিক আছে, বোঝাতে পারলাম?
যে কখন মাইনাস ইউজ হবে ফর্মুলাতে আর কখন প্লাস ইউজ হবে। আরেকটা খুব ভালো বোঝার উপায় হচ্ছে যখন ভেলোসিটিটা আস্তে আস্তে কমে যাওয়ার কথা বলবে, যখন ধর বলবে যখন গাড়িটা একটা বল এরকম ছুটে দেওয়া হলো কিছুক্ষণ পর গিয়ে থেমে যাবে, থেমে যাওয়ার যখন ব্যাপার বলবে, প্লাস দেওয়া মানে কি, প্লাস দেওয়া মানে ভেলোসিটিটা বাড়তেই থাকবে, থামতে গেলে তো ভেলোসিটিটা কমা দরকার। সো থামার জন্য আমরা ইউজ করব মাঝে মাইনাস যখন থামার কথা বলবে। আর তার এবার আসি একটা গ্রাউন্ড থেকে কেউ উপরের দিকে বল ছুড়ে দিল, এটা ধর সারফেস লেভেল। এবার এইখান থেকে একটা বলকে উপরের দিকে ছোড়া হয়েছে, বলটা উপরের দিকে উঠছে ইউ ভেলোসিটি নিয়ে, ঠিক আছে। তো আমরা কি দেখতে পাই, একটা নির্দিষ্ট জায়গায় কি বলটা গিয়ে থেমে যায়, ঠিক আছে, থেমে গিয়ে আবার নিচে নামতে শুরু করে। তো এইখানে কি তখন ভি ইকুয়াল টু 0 হয়ে যায়। এবার তো আমরা ফর্মুলাতে কি পড়েছি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে। কিন্তু এইখানে কিন্তু প্লাস হবে না, এই যে এই প্লাসটা এটা কিন্তু এইখানে আসবে না, কারণ সেই একই ইউটা আমার যেদিকে কাজ করছে, এসটাও আমি মাপছি ওপরের দিকে, কিন্তু এখানে জি মানে কি, জি মানে হচ্ছে গ্র্যাভিটেশন ফোর্স, ঠিক আছে। এস ওপরের দিকে রয়েছে, ইউ ওপরের দিকে রয়েছে, কিন্তু গ্র্যাভিটেশন রয়েছে নিচের দিকে, ঠিক আছে। এই উল্টো দিকে যখন হবে তখন এইখানে চলে আসবে মাইনাস, ঠিক আছে। আবার ঠিক সিমিলারলি যখন ধর বলবে বলটা উপরের দিক থেকে পড়ছে, বলটা এইখানে ছিল, বলটা এখান থেকে পড়া আরম্ভ করলো, তো ইনিশিয়াল ভেলোসিটি কি হবে, নিচের দিকে। আমরা ডিস্টেন্সটা মাপবো কোন দিকে, নিচের দিকে, ঠিক আছে। আর আমাদের অ্যাক্সিলারেশন মানে গ্র্যাভিটেশন ফোর্স কাজ করে কোন দিকে, নিচের দিকে। তাই আলটিমেটলি সব মিলিয়ে আমাদের ইকুয়েশন অফ মোশনটা দাঁড়িয়ে যাবে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ওকে, এবার আমরা একটা নিউমেরিক্যাল বোঝার চেষ্টা করি যেটা এই ফর্মুলার উপর বেস করে, দ্যাট ইজ ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ঠিক আছে। তো বলেছে এ কার ডিক্রিজেস ইটস ভেলোসিটি ফ্রম 80 কিলোমিটার পার আওয়ার টু 60 কিলোমিটার পার আওয়ার, ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য কার। ওকে, বাস না কার হবে। তো ইনিশিয়াল ভেলোসিটি কত বলে দিয়েছিল 80 কিলোমিটার পার আওয়ার, ফাইনাল ভেলোসিটি 60 কিলোমিটার পার আওয়ার, আর টাইম বলে দিয়েছে কত 5 সেকেন্ড। 5 সেকেন্ডকে যদি আমি আওয়ারে কনভার্ট করি তাহলে 5/3600 হবে। ওকে, তারপর কি বলে, তারপর আমরা ফর্মুলা থেকে জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, সো কী হবে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। সো ভি মানে কত, ভি হচ্ছে 60, ইউ হচ্ছে 60, সরি ভি ইকুয়ালস টু হচ্ছে 60, ইউ হচ্ছে 80, আর টি হচ্ছে 5/3600। এটাকে সলভ করে আমরা পাচ্ছি 14,400 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। ওকে, এবার যদি আমরা এটাকে আমরা কনভার্ট করে নিতে পারতাম মিটার পার সেকেন্ড, আদারওয়াইজ এরকমই আনসার রাখতে পারি। এবার আমরা ইউজ করব এই ফর্মুলাটা, পরেরটা হচ্ছে নিউমেরিক্যাল বেসড অন দিস ফর্মুলা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই ফর্মুলাটা ইউজ করার জন্য আমাদের জানতে হবে, বলে দেওয়া থাকতে হবে ইনিশিয়াল ভেলোসিটিটা, টাইমটা কতক্ষণ গেছে, আর অ্যাক্সিলারেশনটা। এই যদি তিনটে জিনিস বলে দেওয়া থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে। তো বলেছে এ কার হ্যাজ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন অফ 4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তার মানে এ বলে দিয়েছে কত 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এ বলে দিয়েছে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স উইল ইট কভার ইন 10 সেকেন্ডস আফটার স্টার্ট, ঠিক আছে। তো 10 সেকেন্ড পরে এটা কত ডিস্টেন্স কভার করবে, তাহলে এখানে ইউটা আমাকে বলে দিয়েছে, আচ্ছা এইটা হচ্ছে রেস্ট থেকে শুরু করেছে, ঠিক আছে, এটা আমরা ধরে নেবো যে রেস্ট থেকে শুরু করেছে। সো ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইকুয়ালস টু আমার হচ্ছে 0, ইনিশিয়াল ভেলোসিটি ইউ আমার 0 ধরে নিয়েছি, টাইম হচ্ছে আমার 10 সেকেন্ড, আর অ্যাক্সিলারেশন হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার যদি আমরা এই ফর্মুলাটা পুট আপ করি তাহলে 0 ইউটি মানে হচ্ছে 0 ইন্টু 10, হাফ এ মানে হচ্ছে 4, টি স্কোয়ার মানে কত 10 স্কোয়ার, সো হাফ ইন্টু 4 ইন্টু 10 ইন্টু 10,
তার মানে কত 200 মিটার পাওয়া গেল, এটা 200 মিটার। এবার আমরা পরে ফর্মুলার উপর একটা অঙ্ক করে নেবো, যেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস। এইটা আমরা ইউজ করব তখন যখন আমরা ভিটা ইউটা জানবো, দ্যাট ইজ ইনিশিয়াল ভেলোসিটিটা জানবো, ইনিশিয়াল ভেলোসিটিটা জানবো, অ্যাক্সেলারেশনটা জানবো, আর কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে সেটা জানবো। ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা তখনের ক্ষেত্রে ইউজ করব। যেখানে টাইম রিলেটেড থাকবে তখন সেখানে আগের ফর্মুলাটা ইউজ করবো, যেখানে টাইমের কথা বলা থাকবে। আর যেখানে টাইমের কথা বলা থাকবে না, ডিস্টেন্সের কথাটা মেনশন থাকবে, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এবারে অঙ্কটা দেখে নিই। এ স্টোন ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস উইথ এ ভেলোসিটি অফ 5 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে একটা স্টোনকে 5 মিটার পার সেকেন্ড এক্সিলারেশন দিয়ে ওপরের দিকে ছড়া হয়েছে। ইফ দ্য প্রথমে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটিটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, আর অ্যাক্সিলারেশন হচ্ছে 10 মিটার পার সেকেন্ড উপরের দিকে। ঠিক আছে, ওকে। ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন, অ্যাক্সিলারেশনটা হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশন, আর আমার ইনিশিয়াল ভেলোসিটিটা ছিল উপরের দিকে। ঠিক আছে, হোয়াট উইল বি দ্য হাইট অ্যাটেন্ড বাই দ্য স্টোন। এবার এখানে ফাইনাল ভেলোসিটিটা কী বলতো, ফাইনাল ভেলোসিটি কি, ফাইনাল কতটা উঠবে, যেখানে গিয়ে ফাইনাল ভেলোসিটিটা 0 হয়ে যাবে। দ্যাট ইজ, আমরা যদি একটা পাথরকে ওপরের দিকে ছুঁড়ে দিই, তাহলে কোথায় গিয়ে পাথরটা থামে, কতটা অবধি পাথরটা ওঠে, যেখানে গিয়ে পাথরটা থেমে যায়, দ্যাট ইজ যেখানে গিয়ে পাথরটা ভেলোসিটি 0 হয়ে যায়, সেখানে ততটা অবধি ওঠে। তাহলে ফাইনাল ভেলোসিটি কত, 0, আর ইনিশিয়াল ভেলোসিটি কত, 5। এটা বলে দিচ্ছে, আর আমাদের এ বলে দিয়েছে, এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এসটা বের করতে হবে। এবার এখানে প্লাস হবে না, মাইনাস হবে, কারণ আমাদের ইউ যেদিকে, এ কিন্তু তার উল্টো দিকে, তার মানে মাইনাস হবে। আর আমরা ইউজ করবো অ্যাক্সেলারেশনটা অ্যাজ -10। ঠিক আছে, যে কোনো একটা। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সেলারেশনটা ইউজ করেছে -10, অ্যাজ ইনিশিয়াল ভেলোসিটি ওপরের দিকে আর অ্যাক্সেলারেশনটা নিচের দিকে। ঠিক আছে, তাই আমরা অ্যাক্সেলারেশনে আগে মাইনাস দেবো। ওকে, সো ভি স্কোয়ার বাট দ্য ডিরেকশন, ওকে এখানে তাই লেখা আছে। তারপর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস। ঠিক আছে, এবার এইখানে এসটাকে আলাদা করেছে। ভি কত, ভি এর ভ্যালু হচ্ছে 0, সেটাকে প্লাগ ইন করেছে এখানে। ইউ এর ভ্যালু 5, সেটা প্লাগ ইন করেছে। আর এর ভ্যালু হচ্ছে -10। সো এস ইকুয়াল টু 1.25। তো এখানে আছে, এখানে আরও কিছু অঙ্ক দেওয়া আছে, সেগুলো সলভ করবি, অসুবিধা হলে জেনে নিবি।